শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। নিস্তব্ধ বিকেল, ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া। সেই স্তব্ধতা ভেদ করে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গুজা। শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে। বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড়াম্মা, ও বড়াম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখে বয়সের ছাপ পড়েছে, তাও কঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়েছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘুমটা টানা। সরসী মনে বিন্দু মাত্র আগ্রহ নেই। সবার চেয়ে আলাদা হয়েছে, খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাদারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলেছে আপা? চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না। বলেছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেকদিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকাল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে। দুই হাতে ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের কর আমার। এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরও করুণ স্বরে বলল, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে যান। বুক দুরু দুরু করে কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি। দুই হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাই দুজনে মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা। ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমা বেশ লাগছে। সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এখনই এসে যাক, আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লিখেনি। বাতাসের বেগে পাতায় মরমর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগে আপাটা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়। কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে। কপালে টিপ খুলে কলপারের দেয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতরে রেখে আসে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আটকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলছে। এরকম নূপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল। ভিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসল। আজ তার আপা আসবে। তার জীবনের সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘুমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছরখানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন। তাড়াহুড়া করে এটা ওটা রাঁধছে। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে। ইট পাথরের শহরে সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশির জল। সবেমাত্র অলন্দপুর গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল,
ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আঁতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছিলাম অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। ৩৫ বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই, বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়েছে। ট্রলার মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে। প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রান্ত প্রেমা ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে উঠল, আপা। পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আস্তে পূর্ণা। বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করল, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়তে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো। পদ্মজার চোখ খিচে ফেলে। যখন বুঝতে পারল সে পড়েনি, তার ভাই বোনরাও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসল। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে? তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছল ছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার ৬ মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিল, পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমতো অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন। তিনি যাননি। এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাইতো। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন, পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমির নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখন ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন। তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকায় বিক্রি করার পর দ্বিগুণ টাকা আসবে। এ প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকেই বাসন্তী 2 হাতে দিনরাত পরিশ্রম করছেন। পূর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন। প্রেমাপ্রান্তকে এখনও পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে। নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন? বাসন্তীর চোখ নামিয়ে হাসেন। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বললেন, সেই বয়স কি আর আছে? বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায়, তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছে। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদি হয়ে অভিযোগ করল, আপা, তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছ? পদ্মজার হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো। বলল, কে বলেছে? তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা, আমি মুচি বিয়ে করব না। আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, মেট্রিক ফেল করা শরীরে ধলা জামাই হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা, এসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। বাড়িতে চল। তারপর 2 হাতে
দুই বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামাকাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা, তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসব। আপনি নিশ্চিন্তে যান, অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না, এবার যাওয়া উচিত। অনেক তো হলো, 4 বছর কেটেছে। ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে। তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামের সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ কর কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আম্মার তো কোনো দোষ ছিল না, তবু শাস্তি পাচ্ছেন। কি দোষ? যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন? এটাই আম্মার দোষ। জোর করে ঘুম আটকিয়ে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্ম। আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত এক অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব। নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ চোখে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন। কান্নাগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে। অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে? জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফুপাতে ফুপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে। কাঁদিস না, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর। থামছে না, তুই তো আরো কাঁদছিস, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে। হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখের জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা, ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি রে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছা হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু 1 ওয়াক্ত পড়িনি। আর প্রেমাকে আমি আমার চুরি দেইনি বলে মিথ্যা বলবি না। কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে, সত্য স্বীকার কর। কিসের কাজ তোর? লেখাপড়া ছেড়েছিস 4 বছর, ম্যাট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি, তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরল। কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো, সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসল। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল, দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমির প্রান্তর সাথে ঘুমায়, পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়।
আজও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বোনকে নিয়ে শুয়ে পড়ল পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপার লজ্জার লেশমাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে সেদিন প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলছি তোর লজ্জা নাই? প্রেমা লজ্জায় জুবুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসল। প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই, অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ার মতো। ও আপা, জানো লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে। 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল কার বাড়ি। সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো 4 মাস আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন স্যার ছবির সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা, লিখন স্যার পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটা লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছেন, সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে? যদি দ্বিধা না থাকে, জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তুলপাড় তুলে দিয়েছিল। সেই তুলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন স্যার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে, তা নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল, নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, তবু কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাকডাকা ভোর, ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখল বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন হয়েছে। পদ্মজা শক্ত করে প্রশ্ন করল, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন। বয়স হয়েছে তো, যান ঘরে যান। ভাত বসিয়েছি, আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলে আম্মা। তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটারটা পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন। আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিলে ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেটটাও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য, তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে পুরো কুয়াশা। কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনিই শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হুহু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। তারপর ফরিনার ঠান্ডা 2 হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। এত রাগ তোমার? না আম্মা,
আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাহলে কেড়ে যাও না আমার কাছে। আমার স্যারাই কেন মুখ ফিরাইয়া নিছে আমার থেকে? উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা, বিশ্বাস করুন, আপনার প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এজন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকায় গিয়ে কয়েকদিন থেকে আসেন। গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। সে কি? আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েওছি। আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়ি যাও না বললে আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি নাই। আমার জন্য আমার নাতনিরা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না। কান্না থামান। যতই বলো মা, কান্না থামবে না। 4 বছর ধরে এভাবেই কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদজা দ্রুত ঘুমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না, থাকুক, ঘুমাক। পদজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির যত যাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়, জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী, প্রেমা, প্রান্ত বাড়িতে রয়ে যায়। পূর্ণা সাথে যায়।